প্রায় 1 মাসের মধ্যেই অরেগনের বেভারটনের ইন্টেল প্ল্যান্টের পাশে আমি 12 ইউনিটের একটি অ্যাপার্টমেন্ট খুঁজে পেলাম। মালিকগণ জার্মানিতে থাকেন। তাদের এই জায়গার আসল মূল্য সম্পর্কে কোনো ধারণাই ছিল না। তারা শুধু এখান থেকে বের হয়ে যেতে চাইছিলেন। $4,50,000 বিল্ডিংটার জন্য আমি $2,75,000 প্রস্তাব করলাম। তারা $3,00,000 রাজি হয়েছিল। আমি কিনে নিলাম এবং 2 বছর এটাকে ধরে রাখলাম। 1031 পদ্ধতিটা ব্যবহার করে আমরা $4,95,000 বিল্ডিংটা বিক্রি করে দিয়েছিলাম এবং অরিজোনার ফিনিক্সে 30 ইউনিটের একটা অ্যাপার্টমেন্ট কিনেছিলাম। বৃষ্টি থেকে রক্ষা পেতে তখন আমরা ফিনিক্সে চলে এসেছিলাম। আমাদের তখন যে কোনো একটা উপায়ে এটা বিক্রি করা প্রয়োজন। অরেগনের পূর্বাকার বাজারের অবস্থার মতো ফিনিক্সের রিয়েল এস্টেটের বাজারও তখন হতাশাজনক। ফিনিক্সের 30 ইউনিটের অ্যাপার্টমেন্ট বিল্ডিংয়ের দাম তখন $8,75,000 এবং অগ্রিম দিতে হতো $2,25,000। 30 ইউনিট থেকে তখন মাসে ক্যাশ ফ্লো হতো $5,000 চেয়ে সামান্য বেশি। তারপর অরিজোনার বাজার বাড়তে শুরু করলো এবং 1996 সালে এসে কলোরাডোর এক বিনিয়োগকারী ওই সম্পত্তির জন্য আমাদেরকে $1.2 মিলিয়ন প্রস্তাব করলো। আমার স্ত্রী ও আমি বিক্রি করে দেব বলে সিদ্ধান্ত নিলাম, কিন্তু আমরা অপেক্ষা করে দেখছিলাম যে কংগ্রেস অর্জিত মূলধন আইনে কোনো পরিবর্তন আসে কিনা। যদি পরিবর্তনটা আনে তাহলে আমাদের ধারণা ছিল সম্পত্তির দাম আরও 15 থেকে 20% বৃদ্ধি পাবে। তাছাড়া প্রতি মাসে $5,000 ক্যাশ ফ্লো তো হচ্ছেই। এই উদাহরণটা দিয়ে আমি দেখাতে চেয়েছি যে কিভাবে একটি ছোট মূলধনকে বড় মূলধনে পরিণত করা যায়। আবার এর মাধ্যমে আর্থিক স্টেটমেন্ট, বিনিয়োগ কৌশল, বাজার ও আইন সম্পর্কে ধারণা লাভ করা যায়। যদি লোকেরা এই সকল বিষয়ে অবগত না থাকেন তাহলে নিশ্চয়ই তারা প্রচলিত মতবাদই মেনে চলবেন, যার নাম হলো নিরাপদ ভূমিকা পালন করুন, বিচিত্র কিছু করুন এবং নিরাপদে বিনিয়োগ করুন। নিরাপদ বিনিয়োগের সমস্যাটা হলো যে এগুলো খুব বেশি দূষণমুক্ত থাকে, ফলে এগুলো এত নিরাপদ যে লাভ খুব সামান্যই হয়। বড় বড় ব্রোকারেজ হাউসগুলো নিজেদেরকে ও তাদের গ্রাহকদেরকে নিরাপদে রাখার জন্য দূরকল্পী লেনদেনগুলোতে হাত লাগায় না এবং এটা একটা বুদ্ধিদীপ্ত প্রক্রিয়া। যারা নতুন তাদেরকে হট ডিলগুলোর প্রস্তাব দেওয়া হয় না। সবচেয়ে ভালো ডিলগুলো যা ধনীদের আরো ধনী বানায় সেগুলো তাদের জন্যই রেখে দেওয়া হয়, যারা খেলাটা ভালো বোঝেন। দূরকল্পী ডিলগুলো বাস্তব বুদ্ধিসম্পন্ন নয় এমন কাউকে প্রস্তাব করা একটা বেআইনি ব্যাপার, কিন্তু এরকমটা হর হামেশাই হয়ে থাকে। আমি যত বেশি তথাকথিত বাস্তব বুদ্ধিসম্পন্ন হব ততই সুযোগগুলো আমার সামনে আসতে থাকবে। সারা জীবন ধরে আর্থিক বুদ্ধিমত্তা উন্নয়ন করার আরেকটা কারণ হলো এতে আপনি আরো বেশি বেশি সুযোগের প্রস্তাব পাবেন। আপনার আর্থিক বুদ্ধিমত্তা যদি ভালো হয় তাহলে আপনার পক্ষে বলা সহজ হবে যে কোন ব্যবসাটা আপনার জন্য ভালো। আপনার বুদ্ধিমত্তা মন্দ ব্যবসাকে চিহ্নিত করতে পারবে, আবার একটা মন্দ ব্যবসাকে লাভজনক ব্যবসায় পরিণত করতে পারবে। অনেক কিছু শেখার আছে। আমি যতই শিখি ততই টাকা বানাতে পারি। এর খুব সাধারণ কারণ হলো আমি বছরের পর বছর ধরে অভিজ্ঞতা ও জ্ঞান অর্জন করেছি। আমার কয়েকজন বন্ধু আছে যারা নিরাপদ ভূমিকা পালন করে এবং তাদের কর্মক্ষেত্রে কঠোর পরিশ্রম করে, কিন্তু আর্থিক জ্ঞান অর্জন করতে তারা ব্যর্থ হয়েছে। এর জন্য সময় ব্যয় করতে হয়। আমার সার্বিক দর্শন হলো সম্পত্তির সারের ভেতর বীজ বপন করা। এটাই আমার ফর্মুলা। আমি ছোট থেকে শুরু করব এবং বীজ বপন করব। কিছু বাড়তে থাকবে, কিছু বাড়বে না। আমাদের রিয়েল এস্টেট কর্পোরেশনের ভেতর আমাদের কয়েক মিলিয়ন ডলারের সম্পত্তি আছে। এটা আমাদের নিজেদের রিয়েল এস্টেট ইনভেস্টমেন্ট ট্রাস্ট। যে বিষয়টা আমি বলতে চাই তা হলো এই মিলিয়ন ডলারের ব্যবসাটা শুরু হয়েছিল $5,000 থেকে $10,000 ছোট ছোট বিনিয়োগগুলো দিয়ে। ভাগ্য ভালো থাকায় অগ্রিম পরিশোধ করা সবগুলো সম্পত্তি দ্রুত বর্ধমান বাজারকে ধরতে পেরেছিল। বেশ কয়েক বছর ধরে বারবার বেচাকেনার কারণে বাড়তে থাকা ট্যাক্স না দেওয়ার সুবিধাও পেয়েছিলাম। কর্পোরেশনের বেষ্টনীতে আমাদের একটা স্টক পোর্টফোলিও আছে। আমি ও আমার স্ত্রী একে আমাদের ব্যক্তিগত মিউচুয়াল ফান্ড বলে থাকি। আমাদের কিছু বন্ধু আছেন যারা বিশেষ করে আমাদের মতো বিনিয়োগকারীদের সাথে চুক্তি করে ব্যবসা করতেন। এভাবে প্রতি মাসে বিনিয়োগ করার জন্য আমাদের কাছে কিছু অতিরিক্ত টাকা আসতো। আমরা অত্যন্ত ঝুঁকিপূর্ণ ও দূরকল্পী প্রাইভেট কোম্পানিগুলোকে ক্রয় করতাম, যা ইউএস ও কানাডার স্টক মার্কেটে সবে মাত্র পাবলিক হতে যাচ্ছিল। কোম্পানি পাবলিক হওয়ার পূর্বে প্রতিটি 25 সেন্ট হারে 1 লাখটি শেয়ার বিক্রয় হয়েছিল।
কত দ্রুত সফল হওয়া যায় এটি তার একটি উদাহরণ। 6 মাস পরে কোম্পানিটি শেয়ার মার্কেটের তালিকায় চলে এলো। তখন 1 লাখটি শেয়ারের প্রত্যেকটি মূল্য $2 হয়ে গেল। কোম্পানির ব্যবস্থাপনা অত্যন্ত ভালো ছিল বলে মূল্য আরও বাড়তে লাগলো এবং প্রতিটি শেয়ারের মূল্য $20 বা এর চেয়ে বেশি হয়ে গেল। এমন অনেক বছর গিয়েছে যে 1 বছরের কম সময়ে আমাদের $25,000 বেড়ে 1 মিলিয়ন হয়ে গিয়েছে। আপনি যদি জানেন যে আপনি কি করতে যাচ্ছেন, তাহলে এটা কোনো জুয়া নয়। এটা তখনই জুয়া হবে যখন আপনি কোথাও টাকা দিয়ে ওপরওয়ালার কাছে দোয়া করতে থাকবেন। যে কোনো ব্যবসায় ঝুঁকি কমাতে আপনার টেকনিক্যাল জ্ঞান, মেধা ও খেলার প্রতি ভালোবাসাটাকে ব্যবহার করুন। ঝুঁকিটা অবশ্য সবসময় রয়েছে, তবে আপনার আর্থিক বুদ্ধিমত্তা সকল সম্ভাবনার উন্নয়ন ঘটায়। ফলে একজনের কাছে যা ঝুঁকি, আরেকজনের কাছে তা ঝুঁকিমুক্ত। এই কারণেই আমি প্রতিনিয়ত সবাইকে অনুপ্রাণিত করে বলি, তারা যেন স্টক, রিয়েল এস্টেট বা অন্যান্য মার্কেটে বিনিয়োগ করার চেয়ে আগে তাদের আর্থিক শিক্ষায় বেশি বিনিয়োগ করেন। আপনি যত বেশি বুদ্ধিমান হবেন, বাধাকে পরাস্ত করার জন্য তত বেশি সুযোগ পাবেন আপনি। যেসব স্টকে আমি ব্যক্তিগতভাবে বিনিয়োগ করে থাকি, সেগুলো অধিকাংশ লোকের পক্ষে অত্যন্ত ঝুঁকিপূর্ণ এবং এরকমটা অবশ্যই কাউকে করতে বলার মতো ব্যাপারও নয়। 1979 সাল থেকে আমি এভাবে এই খেলাটা খেলে আসছি এবং আমার শেয়ারের চেয়েও বেশি পরিমাণ বাকি বকেয়া পরিশোধ করেছি। কিন্তু আপনি যদি বারবার পড়ে জানতে চেষ্টা করেন যে এই ধরনের বিনিয়োগ কেন বেশিরভাগ লোকের পক্ষে অত্যন্ত ঝুঁকিপূর্ণ, তাহলে আপনি হয়তো আপনার জীবনটাকে ভিন্নভাবে সাজাতে সক্ষম হতে পারেন। তখন হয়তো $25,000কে 1 মিলিয়নে পরিণত করার ঝুঁকিটা আপনার কাছে কম মনে হবে। আমি শুরুতেই বলেছি, আমি যা লিখছি তা কোনো পরামর্শ বা উপদেশ নয়। কোনটা সহজ ও সম্ভবপর এগুলো হলো তা বোঝানোর জন্য কিছু উদাহরণ মাত্র। আমি যা আয় করি তা আমার কাছে মামুলি ব্যাপার হলেও অন্য আরেকজন ব্যক্তির পক্ষে পরোক্ষভাবে বছরে $1 লাখ চেয়ে বেশি আয় করা বিশাল ব্যাপার। এবং এরকম আয় করাটা কিন্তু খুব কঠিনও নয়। এটা বাজার এবং আপনার বুদ্ধির ওপর নির্ভর করে। 5 থেকে 10 বছরের মধ্যে এরকমটা করতে পারা সম্ভব। আপনি যদি জীবনযাপনের খরচ পরিমিত রাখতে পারেন, তাহলে কোনো কাজ করা ব্যতীত $1 লাখ বাড়তি আয় সন্তোষজনকই বটে। মন চাইলে আপনি কাজ করতে পারেন অথবা আপনি চাইলে বিরতি নিতে পারেন। সরকারের ট্যাক্স সিস্টেমকে আপনার বিপক্ষে ব্যবহার না করে পক্ষে ব্যবহার করুন। আমার ব্যক্তিগত ভিত হলো রিয়েল এস্টেট। আমি রিয়েল এস্টেট পছন্দ করি কারণ এটা স্থায়ী ও ধীরে ধীরে চলে। আমি ভিত্তিটা মজবুত রাখি। যদি সঠিকভাবে ব্যবস্থাপনা করা হয়, তাহলে ক্যাশ ফ্লো নান্দনিক ও অটল থাকে এবং মূল্য বৃদ্ধির একটা ভালো সুযোগও থাকে। রিয়েল এস্টেটের মজবুত ভিতের সুন্দর একটা দিক হলো এই যে আমি যত বেশি দূরকল্পী স্টক ক্রয় করি, আমাকে ঝুঁকি নিতে তা তত বেশি সমর্থন করে। আমি যখন স্টক মার্কেট থেকে বিশাল লাভ করি, তখন মূলধন থেকে অর্জিত লাভের ওপর ট্যাক্স পরিশোধ করে দেই এবং যা বাকি থাকে তা পুনরায় রিয়েল এস্টেটে বিনিয়োগ করি, যেন পরবর্তীকালের জন্য আবার আমার সম্পত্তির ভিত নিরাপদ হয়ে যায়। রিয়েল এস্টেট সম্পর্কে একটা শেষ কথা বলি। আমি সারা পৃথিবীময় ঘুরে বেরিয়েছি এবং বিনিয়োগ সম্পর্কে শিক্ষা লাভ করেছি। প্রত্যেক শহরে আমি লোককে বলতে শুনেছি, আপনি রিয়েল এস্টেট সস্তায় কিনতে পারবেন না, কিন্তু আমার অভিজ্ঞতা তা বলে না। এমনকি নিউ ইয়র্ক ও টোকিও বা শহরের ঠিক বাহিরের দিকের বেশ ভালো মানের ক্রয় বিক্রয়গুলো অধিকাংশ মানুষ এড়িয়ে যায়। সিঙ্গাপুরের রিয়েল এস্টেটের দাম এখন খুব বেশি, তবে সেখানে গাড়ি চালিয়ে সামান্য দূরে গেলেই এখনো ভালো মানের ক্রয় বিক্রয় করার সুযোগ পাওয়া যায়। তাই আমি যখনই আমাকে নির্দেশ করে কাউকে বলতে শুনি, আপনি এখানে এইরকম করতে পারবেন না, তখনই আমি তাদেরকে স্মরণ করিয়ে দিয়ে বলি যে সম্ভবত কথাটা এরকম হতে পারে যে এখানে এরকম কিভাবে করা যায় তা এখনো আমি জানি না। বড় বড় সুযোগগুলো চোখে দেখা যায় না, আপনি সেগুলোকে মন দ্বারা দেখবেন। অধিকাংশ লোকেরা ধনী হতে পারে না। এর স্বাভাবিক কারণ হলো তাদের সম্মুখে পড়ে থাকা সুযোগগুলোকে তারা চিনতে পারে না, কারণ তারা আর্থিকভাবে প্রশিক্ষিত নয়। আমাকে প্রায় জিজ্ঞেস করা হয় আমি কিভাবে শুরু করব। শেষ অধ্যায়ে আমি 10টি পদক্ষেপের কথা বলেছি, যেগুলো আমি আমার আর্থিক স্বাধীনতার পথে অনুসরণ করেছি। কিন্তু মজা করার ব্যাপারটা সবসময় মনে রাখবেন, এটা শুধু একটা খেলা। আপনি কখনো জিতবেন, কখনো বা শিখবেন, কিন্তু মজা করবেন। অধিকাংশরাই কখনোই জিতে না, কারণ তারা হারাতে খুব বেশি ভয় পায়। এই কারণেই আমি স্কুলকে এত নগণ্য মনে করি।
স্কুলে আমরা শিখি যে ভুল করা ভালো না এবং এর জন্য আমাদেরকে স্কুলে শাস্তি পেতে হয়। তবে আপনি যদি মানুষের স্বাভাবিকভাবে শেখার পদ্ধতির দিকে খেয়াল করেন তাহলে বুঝবেন যে আমরা কিন্তু ভুল করতে করতে শিখি। আমরা হোঁচট খেয়ে হাঁটতে শিখি। আমরা যদি পড়ে যাওয়ার ভয়ে চেষ্টা না করতাম তাহলে কখনোই হাঁটতে শিখতে পারতাম না। বাইক চালানো শেখার ক্ষেত্রেও ব্যাপারটা এইরকম ভাবে সত্য। আমার হাঁটুতে এখনো ক্ষত চিহ্ন রয়েছে, কিন্তু আজকে আমি নিশ্চিন্তে বাইক চালাতে পারি। ধন পাওয়ার ক্ষেত্রেও ব্যাপারটা এইরকম। দুর্ভাগ্যক্রমে অধিকাংশরা ধনী না হওয়ার প্রধান কারণ হলো তারা হারানোর ভয়ে কম্পিত। বিজয়ীরা কখনোই হারকে ভয় পায় না, কিন্তু পরাজিতরা ঠিকই ভয় পায়। ব্যর্থতা সফলতারই একটি অংশ। যারা ব্যর্থতাকে এড়িয়ে যায় তারা যেন সফলতাকেই এড়িয়ে গেল। আমি আমার টেনিস খেলাটাকে যে দৃষ্টিতে দেখি, আমার টাকাকেও আমি সেই দৃষ্টিতে দেখি। আমি দৃঢ়ভাবে খেলি, ভুল খেলি, সঠিক খেলি, আরো ভুল খেলি, আবার সঠিক করি এবং এইভাবে ক্রমে ভালো করি। যদি আমি খেলায় হেরে যাই, আমি নেটের ওপারে গিয়ে আমার প্রতিপক্ষের সাথে হাত মিলাই এবং হাসি দিয়ে বলি, পরের শনিবারে আবার দেখা হবে। দুই ধরনের বিনিয়োগকারী রয়েছে। প্রথমটা হলো একদম সাধারণ টাইপের কিছু লোক আছেন যারা প্যাকেজ বিনিয়োগ কিনেন। তারা একটা খুচরা বিক্রয়ের বাজারে ফোন করেন, যেমন রিয়েল এস্টেট কোম্পানি বা স্টক ব্রোকার বা আর্থিক পরিকল্পনাকারী। তারপর তারা কিছু একটা কিনে নেন। এটা হতে পারে মিউচুয়াল ফান্ড, আরইআইটি, স্টক বা বন্ড। এটাকে বলা হয় সবচেয়ে পরিষ্কার ও সহজ উপায়ে বিনিয়োগ করা। উদাহরণ দিয়ে বলা যেতে পারে, যেমন একজন ক্রেতা কম্পিউটার দোকান থেকে এক্ষুনি গিয়ে একটি কম্পিউটার কিনে আনলো। দ্বিতীয় ধরনের বিনিয়োগকারী হলেন যারা বিনিয়োগ সৃষ্টি করেন। এই ধরনের বিনিয়োগকারীরা সাধারণত ব্যবসায়িক লেনদেন একত্রিত করেন, যেমন যারা কম্পিউটারের যন্ত্রাংশ একত্রিত করে কম্পিউটার বানায়। ব্যাপারটা প্রক্রিয়াকরণের মতো। আমি কম্পিউটারের যন্ত্রাংশ একত্রিত করে কিভাবে কম্পিউটার বানাতে হয় তা জানি না, কিন্তু আমি জানি কিভাবে আলাদা আলাদা সুযোগের টুকরোগুলোকে একত্রিত করা যায়, অথবা যারা এই কাজ করেন তাদেরকে চিনি। এখানে দ্বিতীয় ধরনের বিনিয়োগকারীরা হলেন পেশাদার বিনিয়োগকারী। কখনো কখনো সবগুলো টুকরাকে একত্রিত করতে অনেক বছর সময় লেগে যায়, আবার কখনো কখনো এগুলোকে একত্রিত করাও যায় না। আমার ধনী বাবা আমাকে দ্বিতীয় ধরনের বিনিয়োগকারী হওয়ার জন্য অনুপ্রাণিত করতেন। কিভাবে টুকরোগুলোকে একত্রিত করতে হয় তা শেখা গুরুত্বপূর্ণ, কারণ সেখানে রয়েছে বিশাল জয়ের সম্ভাবনা। কিন্তু ভাগ্য যদি খারাপ হয় তাহলে কখনো কখনো বড় ধরনের পরাজয় মেনে নিতে হয়। আপনি যদি দ্বিতীয় ধরনের বিনিয়োগকারী হতে চান তাহলে আপনাকে 3টি প্রধান দক্ষতার উন্নয়ন করা প্রয়োজন। আর্থিক বুদ্ধিমত্তা সম্পন্ন হতে হলে যা যা করা দরকার তার সাথে এই 3টি দক্ষতাও যুক্ত। 1. প্রত্যেকে যে সুযোগটা এড়িয়ে গিয়েছে তা আপনি কিভাবে খুঁজে পাবেন। অন্যরা যা চোখ দ্বারা দেখেনি আপনি তা মনের দ্বারা দেখবেন। উদাহরণে বলতে পারি, আমার একজন বন্ধু ভগ্নদশাগ্রস্ত একটি পুরনো বাড়ি কিনেছিল। এটা দেখতে ভূতরা বাড়ির মতো ছিল। তাকে বাড়িটা কিনতে দেখে প্রত্যেকে অবাক হয়েছিল। আমরা যা দেখতে পাইনি তা সে দেখতে পেরেছিল, আর তা হলো বাড়িটার সাথে বাড়তি আরো 4টি ফাঁকা জমির অংশ ছিল। সে টাইটেল কোম্পানির কাছে যাওয়ার পর সেটা অনুধাবন করতে পেরেছিল। বাড়িটা কেনার পর সে বাড়িটা ভেঙে ফেলে এবং 5টা অংশে ভাগ করে নিয়েছিল। একজন বিল্ডারের কাছে সে 3 বারে এই অংশগুলোকে বিক্রি করে, কিন্তু টাকাটা সে একসাথেই পেয়েছিল। 2 মাস কাজ করে সে সেখান থেকে $75,000 বানিয়েছিল। এটা অনেক বেশি টাকা না হলেও এটা নিশ্চিত যে তার ন্যূনতম বেতনের চেয়ে ঢের বেশি। এইভাবে টাকা বানানো টেকনিক্যালি কঠিন কাজ নয়। 2. কিভাবে টাকা সংগ্রহ করা যায়। সাধারণ লোকেরা শুধু ব্যাংকে যায়। কিভাবে পুঁজি বাড়াতে হয় তা দ্বিতীয় ধরনের বিনিয়োগকারীদের জানা প্রয়োজন। এমন অনেক উপায় আছে যার জন্য ব্যাংকে যাওয়ার দরকার হয় না। কিভাবে ব্যাংকে বাদ দিয়ে বাড়ি কেনা যায় তা আমি শুরুর দিকে বলেছিলাম। বাড়ির ব্যাপারটা এখানে তেমন কিছু ছিল না, কিন্তু টাকা বৃদ্ধি করার দক্ষতা সম্পর্কে আপনারা যা শিখেছিলেন তা কখনো কিনতে পাওয়া যাবে না। প্রায় আমি লোকদের বলতে শুনি, ব্যাংক আমাকে টাকা ঋণ দেবে না, অথবা এটা কেনার জন্য আমার কাছে টাকা নেই। আপনি যদি দ্বিতীয় ধরনের বিনিয়োগকারী হতে চান তাহলে লোকেরা যেখানে আটকে যায় সেখানে আপনি কি করবেন তা আপনাকে শিখতে হবে। অন্যভাবে বলতে গেলে অধিকাংশ লোকেরা টাকা না থাকার অজুহাতে ডিল করা থেকে বিরত থাকে। আপনি যদি এই বাধাটা ডিঙিয়ে যেতে পারেন তাহলে আপনি লক্ষ লক্ষ লোককে পেছনে ফেলিয়ে এগিয়ে যাবেন, কারণ তারা ওই দক্ষতাগুলো অর্জন করেনি।
এরকম প্রায় অনেকবারই হয়েছে যে আমি একটি বাড়ি, একটি স্টক বা একটি অ্যাপার্টমেন্ট কিনেছি, অথচ আমার কাছে কোনো টাকাই ছিল না। একবার আমি 1.2 মিলিয়ন দামে একটি অ্যাপার্টমেন্ট হাউস কিনেছিলাম। আমি টাইং ইট আপ করেছিলাম, যা হলো ক্রেতা বিক্রেতার মধ্যে এক ধরনের লিখিত চুক্তি। পরবর্তীতে আমি $1,00,000 পরিশোধ করে বাকি টাকা দেওয়ার 90 দিন পর্যন্ত সময় পেয়ে গিয়েছিলাম। আমি কেন এরকম করেছিলাম? কারণ আমি জানতাম ওই অ্যাপার্টমেন্টের প্রকৃত মূল্য আছে $2 মিলিয়ন। আমাকে আসলে টাকাটা জোগাড় করতে হয়নি। এর পরিবর্তে যে ব্যক্তি আমাকে $1,00,000 দিল, তাকে ব্যবসাটা ধরিয়ে দেওয়ার জন্য বরং তিনি আমাকে $50,000 দিয়েছিলেন। তিনি আমার জায়গাটা নিয়ে নিলেন। আমি সরে গেলাম। এতে আমার মাত্র 3 দিন সময় লেগেছিল। আপনি কি কিনছেন এর চেয়ে বড় ব্যাপার হলো আপনি কি জানেন। বিনিয়োগ মানে কোনো কিছু কেনা নয়, জ্ঞানের ব্যাপারটা এর সাথে সবচেয়ে বেশি জড়িত। 3. বুদ্ধিমান লোকদের কিভাবে সংগঠিত করা যায়। বুদ্ধিমান ব্যক্তি হলো তারা যারা তাদের চেয়েও বুদ্ধিমান লোকদেরকে সাথে নিয়ে কাজ করেন অথবা তাদেরকে সাথে জড়িত করে নেন। আপনি যখন কারো থেকে উপদেশ নেবেন, তখন এটা নিশ্চিত হবেন যে আপনি জ্ঞান খরচ করে আপনার উপদেশটা বেছে নিয়েছেন কিনা। অনেক কিছু শেখার আছে, এর প্রাপ্তিটাও হয় আকাশসম। আপনি যদি দক্ষতাগুলো অর্জন করতে না চান, তাহলে আমি আপনাকে প্রথম ধরনের বিনিয়োগকারী হওয়ার জন্য বিশেষভাবে পরামর্শ দেব। আপনি যা জানেন তাই আপনার সবচেয়ে বড় সম্পদ। আপনি যা জানেন না তা করতে যাওয়া আপনার জন্য মারাত্মক ঝুঁকি হবে। ঝুঁকি সবসময় আছে, তাই ঝুঁকিকে এড়িয়ে যাওয়ার পরিবর্তে একে ম্যানেজ করতে শিখুন।